প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে এখন দুটি চাঞ্চল্যকর নাম। একজন হলো আসিফ মাহমুদের 100 কোটি টাকার দুর্নীতি, আর একজন হলো আসিফ নজরুল, যার বিরুদ্ধে কোটি কোটি টাকার বদলি এবং দুর্নীতির অভিযোগ। প্রিয় দর্শক, এই দুজনই একসময় পরিবর্তনের প্রতীক ছিলেন। দুজনই আমাদেরকে নীতি, জবাবদিহিতা ও সুশাসনের কথা বলেছেন। আজ এই দুই নামকে ঘিরেই গুরুতর প্রশ্ন উঠেছে। একজনের বিরুদ্ধে প্রায় 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ, অন্যজনের বিরুদ্ধে বক্তব্য বিভ্রান্তিকর ছিল না এ নিয়ে বিতর্ক, এবং পদায়ন বদলি নিয়ে অনিয়মের অভিযোগ। আজ আমরা রায় দিচ্ছি না প্রিয় দর্শক, আমরা কাউকে দোষী সাব্যস্ত করতেছি না, আমরা প্রশ্ন তুলছি, কারণ গণতন্ত্রের প্রশ্ন তোলাই একজন নাগরিকের দায়িত্ব। আসিফ মাহমুদ, যিনি ছিলেন জুলাই আন্দোলনের পরিচিত মুখ, এবং সেই জুলাই আন্দোলনের পর তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন এবং ক্ষমতার স্বাদ ভোগ করেছিলেন, এবং তিনি উপদেষ্টা থাকা অবস্থায় তার বিরুদ্ধে আজকে 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রিয় দর্শক, 1000 কোটি টাকা এটা রাজনৈতিক স্লোগান নয়, এটা একটা বিশাল অঙ্কের টাকা। এটা জনগণের করের টাকা। এটা উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা সব কিছুর সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রশ্ন হলো, এই অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন, নাকি এখানে তদন্তযোগ্য তথ্য রয়েছে? যদি অভিযোগ অসত্য হয়, তাহলে দ্রুত স্বাধীন তদন্তের মাধ্যমে তা পরিষ্কার হওয়া উচিত। কারণ অভিযোগ ঝুলে থাকলে ব্যক্তির সম্মান ক্ষতিগ্রস্ত হয়, রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা দুর্বল হয়। আর যদি অভিযোগ প্রাথমিক কোনো ভিত্তি থাকে, তাহলে তদন্ত বিলম্বিত হওয়ার কোনো যৌক্তিকতা নেই। আইনের শাসন মানে পদমর্যাদা নয়, আইনের শাসন হলো প্রমাণ। প্রিয় দর্শক, এই আসিফ মাহমুদ যখন উপদেষ্টা ছিলেন, তিনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন। যে মানুষ 3 বেলা খাওয়ার মতো সামর্থ্য ছিল না, সেই মানুষ উপদেষ্টা হওয়ার পরে সকালবেলা নাস্তা করতেন তিনি ওয়েস্টিন হোটেলের মতো নামি দামি হোটেলে, এবং তিনি হাঁসের মাংস দিয়ে তখন রুটি খেতেন। প্রিয় দর্শক, একজন মানুষের যদি সামর্থ্য থাকে, সে যে কোনো দামি হোটেলে খেতেই পারেন। কিন্তু আমরা দেখতে হবে 3 মাস আগে বা 1 মাস আগে তার আর্থিক অবস্থা কী ছিল বা তার সামর্থ্য কী ছিল। 3 মাস পরে একটা মানুষের রাতারাতি পরিবর্তন হওয়া নিশ্চয়ই কোনো ঘাপলা তো রয়েছে বটে। প্রিয় দর্শক, এখন আসুন আমাদের দ্বিতীয় ব্যক্তি আসিফ নজরুল স্যার, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের প্রফেসর। তিনি দীর্ঘদিন ধরে টক শোতে আমাদেরকে নীতি, জবাবদিহিতা, কণ্ঠ হিসেবে জবাবদিহিতার সবক দিতেন। তিনি একসময় দাবি করেছিলেন যে আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশে 30 লক্ষ ভারতীয় কাজ করেছিলেন। তখন এই বক্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। অনেকে জানতে চেয়েছিল এই সংখ্যার উৎস কী বা এই তথ্যের উৎস কী, কোন সরকারি ডেটা বা গবেষণার ভিত্তিতে তিনি এমন দাবিটা করেছিলেন। পরে যখন তিনি ক্ষমতার পট পরিবর্তনের পরে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা হন, তখন সবারই প্রত্যাশা ছিল রাষ্ট্রীয় প্ল্যাটফর্ম থেকে সেই দাবির পক্ষে তথ্য উপস্থাপন করবেন এবং ব্যবস্থা নেবেন। কিন্তু তিনি তা করেননি, কারণ রাষ্ট্রীয় দায়িত্ব থাকলে বক্তব্য শুধু মতামত থাকে না, তা হয়ে যায় দায়বদ্ধতা। প্রিয় দর্শক, আজকে আসিফ নজরুলের বিরুদ্ধে পদায়ন এবং বদলি নিয়ে 1000 কোটি টাকার অভিযোগ, তছরূপ দুর্নীতির অভিযোগ উঠেছে। সেগুলো প্রিয় দর্শক গুরুত্ব সহকারে যাচাই হওয়া উচিত, গুরুত্ব সহকারে তদন্ত হওয়া উচিত। আমরা বলছি না এই অভিযোগ প্রমাণিত, কিন্তু আমরা বলছি যারা বছরের পর বছর অন্যদের জবাবদিহিতা চেয়েছেন, অন্যদেরকে নীতি আদর্শের কথা শিখিয়েছেন, তাদের ক্ষেত্রে একই মানদণ্ড প্রযোজ্য হওয়া উচিত। প্রিয় দর্শক, একই মাপকাঠি থাকা উচিত, একই আইন থাকা উচিত, একই তদন্ত হওয়া উচিত। প্রিয় দর্শক, গণতন্ত্রের সবচেয়ে যে বিপজ্জনক জিনিস কি জানেন প্রিয় দর্শক? দ্বৈত মানদণ্ড। বিরোধী অবস্থায় কঠোর ভাষণ প্রদান এবং দায়িত্বে গিয়ে নীরবতা অবলম্বন, অন্যদের জন্য শূন্য সহনশীলতা এবং নিজের ক্ষেত্রে সময় ক্ষেপণ। এভাবে একটা রাষ্ট্রে বিশ্বাস টিকে না। আমরা সরকারের কাছে স্পষ্ট আহ্বান জানাই, এই অভিযোগগুলো রাজনৈতিক বিতর্কে সীমাবদ্ধ রাখবেন না।
কারণ নতুন একটা সরকার এসেছে, সবার একটা প্রত্যাশা রয়েছে যে স্বাধীন, নিরপেক্ষ এবং সীমাবদ্ধতার মধ্যে একটা টাইম লিমিটেডের মধ্যে এই তদন্ত নিশ্চিত করতে হবে এবং তার তদন্ত প্রকাশ করতে হবে। আমরা দুর্নীতি দমন কমিশনের কাছে আহ্বান জানাই, যদি প্রাথমিক তথ্য ও প্রমাণের ভিত্তি থাকে তাহলে আইন অনুযায়ী তদন্ত শুরু করা উচিত এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করে আইনের আওতায় নিয়ে আসা উচিত। আমাদের এই বক্তব্য কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। আমরা এই বক্তব্য বা এই দাবি জানাচ্ছি আইনের শাসনের পরিপ্রেক্ষিতে। কারণ একটা দেশ টিকে থাকে ওই দেশে যদি আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। যদি অভিযোগ মিথ্যা হয় তখন তারা স্বাভাবিকভাবেই এই অভিযোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। আর যদি সত্য প্রমাণিত হয় তাহলে আইন তার নিজস্ব গতিতে চলা উচিত। বাংলাদেশে এমন এক সময় দাঁড়িয়ে যেখানে বক্তৃতা নয়, প্রয়োজন হলো প্রমাণ বা তথ্য। এখানে আবেগ নয়, প্রয়োজন হলো বাস্তবতা এবং তথ্য। এখানে ক্ষমতা নয়, এখানে প্রয়োজন হলো জবাবদিহিতা, যেটা বাংলাদেশে প্রচণ্ডভাবে এখন মিসিং। আমাদের শেষ কথা হলো, একজন ছাত্রনেতা যিনি তার কর্মকাণ্ডের জন্য হিরোতে পরিণত হয়েছেন, পরে তিনি উপদেষ্টা হয়েছেন। আরেকজন টক শোর বিশ্লেষক, কলামিস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক। কিন্তু তাদের বিরুদ্ধে যখন অভিযোগগুলো আসে, সে অভিযোগগুলোর গুরুত্ব সহকারে তদন্ত হওয়া উচিত। আইনের শাসন সবার জন্য সমান এবং সবাই আইনের দৃষ্টিতে সবাই সমান। দুর্নীতির স্বর্গরাজ্য ভাঙতে হলে শুরু করতে হবে নিরপেক্ষ তদন্ত দিয়ে। নাটক নয়, নথি চাই, বক্তৃতা নয়, প্রমাণ চাই, আর আইন তার নিজস্ব পথে চলুক। প্রিয় দর্শক, বাংলাদেশের সবচেয়ে যে জিনিসটি ল্যাকিং বা ঘাটতি রয়েছে সেটা হলো মানুষের নৈতিকতা, মানুষের সততা, মানুষের জবাবদিহিতা এবং মানুষের যে প্রাইড বা অহংকার, সেটার নিরূপণ করা। আমরা যদি মানুষকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে না পারি, মানুষকে সৎ হওয়ার মতো পরিবেশ সৃষ্টি করতে না পারি, আমরা যদি সবাইকে তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারি, তাহলে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের উন্নতি বা একটা কল্যাণকর রাষ্ট্রে পরিণত করা খুবই কষ্টসাধ্য। প্রিয় দর্শক, এই পবিত্র মাহে রমজানে সবাইকে রমজানের সালাম জানাচ্ছি এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। See you in the next video. Bye.